আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেল দেখেন, সংবাদ খোলাখুলি পত্রিকা পড়েন। আমাদের খবরের পাশাপাশি আমরা কিন্তু একটা কথায় কথায় বলে একটা বিভাগ আমাদের নিউজ চ্যানেলে দেখেছি। সেখানে আপনারা একজন বিশিষ্ট শিক্ষক, বিশিষ্ট সাহিত্যিক, সমাজকর্মী, পরিবেশবিদ, তাদের সাক্ষাৎকার আমরা তুলে ধরি। আজকে আমরা এমন একজন মানুষের সাথে কথা বলছি, কাকিমা। আমি কাকিমা বলবো কারণ তিনি আমাদের অত্যন্ত সুপরিচিত, মহেন্দ্রনগরের বাসিন্দা। কাকিমা, আপনার নামটা যদি আমাদের একটু বলেন। হ্যাঁ, রত্না বোস। আপনার রত্না বোসের সাথে কথা বলছি কাকিমা, কারণ তার ছেলে আমার বন্ধু, তার পরিচয় এখানে আমরা বিশেষ কারণে দিচ্ছি না। যাই হোক, তিনি রত্না বোস এর সময় কেন কথা বলছি এটা আপনাদের বলি। তিনি, আমরা শুনেছি ৭-এর দশকের কথা, উত্তাল অগ্নিময় সময়ের কথা, নকশাল আন্দোলনের কথা শুনেছি। তিনি সেই সময়টায় তার নিজের মায়ের পেটের ভাই সহদরা, সে জেল খেটেছে। তার নাম আমরা জেনেছি অরুণ, এই নামে তিনি লিখতেন। তার ভালো নাম কি ছিল? ভালো নাম রজত রজত বোস আর ঘোষ, আর অরুণ নামে লিখতেন পার্টিটা করতেন। যাই হোক, সেই রজত বা অরুণ তিনি অনেকদিন জেল খেটেছেন এবং সেই সব নিয়েই একটা সময়ের কথা। একটা মানুষও তো সময়কে রিপ্রেজেন্ট করে। আচ্ছা কাকিমা বলছি যে এই যে আপনার যখন বিয়ে হয় তখন সাল কত? 1968। তখন আপনার বয়স কত? 21 বছর বয়স। আচ্ছা, বলছি এই যে সময়, এই যে আপনার ভাই রজত বা অরুণ, এই ভাই তো আপনার কততম ভাই? মানে আপনাদের থার্ড, মানে আপনার ছোট? হ্যাঁ, আপনার ছোট। আচ্ছা, এবার বলছি যে এই যে ভাই একটা পার্টি করতো, সেই পার্টিটা নকশাল পার্টি, এটা তো আপনি জানতেন? আমার ওই ভাই এক ভাই মারা গেছে তো, তারপর ওই ভাই পড়াশোনা করতে পড়তেই পার্টির মধ্যে দিয়ে যায়। আচ্ছা, বলছি তখন আপনি যখন বিবাহিত, এবং আমরা শুনেছি আপনার ছেলের কাছ থেকে যে ওই ভাই জেলে চলে যায় বা ভাই বন্ধুদের নিয়ে ঢুকতেন, সেটা কিরকম আপনারা বলুন না কিরকম? এই হয় ওর বাবা থাকতো, কাকায় থাকতাম, সেই জন্যই আসতো দিদির সঙ্গে একটু দেখা করে যায়। কলকাতায় কোথায় থাকতো তাও বলতো না, খেয়েছে না। এসে দিদি আগে এখানে খাবো, না, এবং একলা আসতো না, সঙ্গে 3-4। আচ্ছা, যারা ভাই তো আপনার ভাই, মায়ের পেটে ভাই, ভদ্র ছেলে, এই যাদের নিয়ে আসতো তারা কি ক্রিমিনাল টাইপের ছিল? না না, তারা বেশ খুবই ভালো করে। তাহলে মানে আপনি এই যে ভাইকে দেখেছেন বা পরবর্তীকালে জেনেছেন ভাই একটা বিশেষ রাজনীতি করে, সমাজ পরিবর্তনের রাজনীতি করে। সে চোর বদমাস নয়, গুন্ডা বদমাস নয়, অন্য কিছু করতো তাও না। এবার এই যে সে চরম বামপন্থী একটা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিল, সে ভাই দিদির কাছে চলে আসছে। আপনি নিজে পুলিশের বউ, আমরা জানি কাকু তো পুলিশ ছিলেন, তা আপনার তখন কেউ কোনো ভয় করতো বা কিছু? না, আমার ভয় করতো না, তবে ওর বাবা বলতো যে খুব একটা ছোট আসা যাওয়া করে, কেউ যদি দেখে তাহলে তো ওনার অসুবিধা হবে। আর শ্বশুর বাড়ি, ওই জন্য একটু ওর একটা সময়, তাকেও তো জবাবদিহি করতে হতে পারি। সেই তাছাড়া আপনার শ্বশুর বাড়ি, আপনার বাড়িতে 2জন পুলিশের চাকরি করে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ধরুন, এই যে আপনার ভাইটা পরে আমরা পড়েও জেনেছি ওনার জীবন, যে ওই রজত বা অরুণ বাবু তিনি মোট 2বার জেল খাটেন। একটা হচ্ছে তো প্রথম দিকে হলো, তারপর আবার 82 সালে তিনি পরবর্তীকালে তিনি আজিজুল হকদের সাথে রাজনীতি করতেন। তিনি ওই সেকেন্ড সিসি করতেন, তিনি মুঙ্গেরে যান এবং সেখান থেকে উনি ছাড়া পান বোধহয় অনেকটা পরে, 4-5 পরে ছাড়া পান। আর এই যে ভাইকে আপনি পরে যখন দেখলেন তো ভাই, এবং আপনার ভাই তো এখন আছেন, এখন আছেন, এখন কোথায় থাকেন সেই ভাই? কৃষ্ণনগর, এই শান্তিপুর। আচ্ছা, বলছি সে ভাইকে বিয়ে থা করেছেন? আচ্ছা আচ্ছা, বলছি তাহলে এই যে ভাইটাকে আপনি দেখলেন জেল খেলে, ভাইকে তখন আপনার কেমন লাগছে? কোনোদিন ভাবিনি যে এই ভাই বিয়ে করে সংসারী হবে, তার ছেলে মেয়ে হবে, বা ছেলে পুলিশে চাকরি করবে। আচ্ছা আচ্ছা, মানে যেই ভাই নিজের ভাই, তার জীবনে হয়েছিল যে। আচ্ছা, আপনার মনে হতো যে ভাইয়ের সাথে কি গর্ব হয় যে সমাজ পরিবর্তনের কথা? নিশ্চয়ই, কেউ বলুক না বলুক, নিজের মনে কাটে যে ভাই একটা ভালো কাজ করতে, হয়তো সে হয়তো বেঁচেও থাকতো না,
হ্যাঁ। এবং তার সময় আপনি আমরা জেনেছি যে আপনারা তখন বর্ণনগরে থাকেন, আপনি একদিন মানে আপনার ছেলে তখন ছোট্ট, মানে বোধহয় একদম বাচ্চা, ডাক্তার দেখিয়ে ফিরছিল, ওটা একটু বলবেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়ে ওকে দুপুরবেলা? হ্যাঁ, ওই রকমই। আচ্ছা 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 দুটো আচ্ছা, ফিরছেন ডাক্তার দেখিয়ে, ডাক্তাররা বন্ধ করে দিল ওকে দেখা? আমাকে হ্যাঁ বন্ধ করে দিল। আমি আসছি রাস্তাঘাটও নিস্তব্ধ। কোনো রিক্সা টিক্সা পাচ্ছেন না? না, রিক্সা নেই, কিছু না। বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসছি, দেখি কি। আর তখন সত্যি দুপুর হোক আর সন্ধ্যেই হোক, মানে মানুষ একটা শুনশান হয়ে যায়। আচ্ছা, পরিস্থিতি হ্যাঁ আরো খারাপ। তারপর কি হলো? তারপর ওই কি দেখলেন? বলুন, রাস্তা যে আস্তে 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 দেখছি কি কতগুলো ছেলে পিছে করে নিয়ে যাচ্ছে। তখন ধরে ট্রেন এলো, তবে যাচ্ছে একটা ঠেলা গাড়ি। হ্যাঁ, ভালো ভালো ছেলেদের বডি কার বডি কি বৃত্তান্ত, অনেকগুলো যুবক ছিল। হ্যাঁ হ্যাঁ, সে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে, ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, মৃতদেহ সব সব মনে হচ্ছে রক্ত মাখা। না, হ্যাঁ ওই রকমই তো। নিজের যে বাড়িতে থেকেছি সেও তার, সেও তার। আচ্ছা, সেই বাড়ির ছিল? সেই বাড়ির ছেলে না, নিজে বিকেলবেলা বসে রয়েছি। আচ্ছা, হঠাৎ করে একটা কুকুর যাচ্ছিল, যেতে যেতে নর্দমায় নেমে পড়লো। আচ্ছা, বড় ড্রেন, নেমে পড়লো। আচ্ছা, নেমে পড়ে ওইখানে কি ছেলে আশ্রয় নিয়েছিল বাঁধবে বলে। আচ্ছা, সেই কুকুর ঘেউ ঘেউ করছে, সেখানে পুলিশে এসে ছেলে নিয়ে চলে গেল। মানে আচ্ছা কাকিমা, এই যে দেখেছি, আমরাও শুনেছি শিলাঘাটের কথা, হয়তো শিলাঘাটেই নিয়ে যাচ্ছেন বডি ভাষাতে, বা আপনি পরবর্তীকালে শুনেছি। তো এই যে আপনি তখন প্রায় নববধূ বা বাচ্চা, এবং ওর ছোট পাপু ছোট, তো এই যে সময় আপনি এদিকে মানে প্রথমে জানেন নিজের ভাই কি করে, পরবর্তীকালে জেনে যে নিজের ভাই এরকমই একটি পার্টি করতো, তারপর সে ভাই বেঁচেও আছেন এখন। তা কাকিমা, আপনি যে সেই যে সময়টা কাটিয়েছেন, এবং আজকে ধরুন এই যে সেই সময় থেকে আজকে আপনার বয়স কত এখন? এখন আরো বেশি, কারণ আপনি বললেন প্রায়, আমি আপনার একটুখানি অসুস্থতার জন্য ভুল হচ্ছে, প্রায় আপনার দেখেছি 70-এর উপরে আপনার বয়স, এবং আপনি অসুস্থ আর কি। যাই হোক, এই প্রান্তবেলায় এসে আপনার যখন 77, আপনার 77 বছর বয়স, আপনি এখন যে এই যে রাজনীতি দেখেছেন, ওই যে বললেন কত ভালো ভালো ছেলেরা আত্মবলি দিচ্ছে, আত্মবলিদান দিচ্ছে, ড্রেন থেকে কুকুর আমি করছে, এইসব দেখে, আর আজকের এই যে পৃথিবীটা দেখেন, ওরা যে কি মনে হয়? সত্যি এই দেখছি, মানে আমি চিন্তা করতে পারি না। সেই সময় এই সময় কি আলাদা তফাৎ? তখনও ছেলেরা রাজনীতি করছে, মরে যাচ্ছে, কিন্তু একটা কিছুর জন্য না, মানুষের পরিবর্তনের জন্য। তা আপনার ভাইও করতো? আমার ভাই সবসময় স্বীকার করতো না, কিন্তু যাই হোক, তো বাড়িতে থাকতো না, বাড়ি চলে যেত, কোথায় যেত তাও বলে যেত না। আচ্ছা, একটা কাকিমা, একটা শুনছিলাম আপনার ছেলের সাথে কথা জেনেছিলাম, আপনার সময় তো মনে পড়ছে না, শরীরটা আপনার ভালো না, কিন্তু একটা কমিশন বসেছিল বরানগর হত্যাকাণ্ড নিয়ে, বরানগর গণহত্যা মামলা, সে কমিশনটা বসেছিল কাশীপুর গণহত্যা মামলা। সেটাতে আপনাকে ঘটনাচক্রে এই যে তন্ময় ভট্টাচার্যের নাম আমরা জানি, তার দাদা সমীর ভট্টাচার্য আপনাদের বাড়িতে একটা ছেলেকে পড়াতো, তিনি, আপনি যেহেতু দেখে ফেলেছিলেন সেই ওই যে ডেড বডি নিয়ে যাচ্ছে, তা আপনাকে সেই কমিশনে নিয়ে গিয়েছিল আপনার বাড়ির আপত্তি সত্ত্বেও, সেখানে আপনি কি বলেছিলেন কমিশন? সেখানে কারা কারা ছিল? সব বসেছিল লোকজন? লোকজন মানে আমি তো আফসোসাই ছিলে, তাই আর কি করে না গেলেন তো, আমি গিয়ে কি বললেন? রত্না বোস, নাটাগড় মহেন্দ্রনগর নিবাসী, প্রায় 80-র কোঠায় পৌঁছে গেছে তার বয়স। নানা রোগে তিনি আক্রান্ত, বিশেষ করে তার বেশ কয়েকবার স্ট্রোক হয়ে গেছে। তিনি, আপনারা শুনলেন, তার সহোদর রজতবাবু, রজত ঘোষ, যার রাজনৈতিক জীবনে নাম ছিল অরুণ,
তার লেখাও আমরা পড়েছি বিভিন্ন পত্রিকায়, তার আত্মজীবন। সেই অগ্নিময় সময়ের কথা তিনি স্মৃতি থেকে তুলে আনলেন। তিনি কথা বলছিলেন, মনে হচ্ছিল যেন একটা সময়ে কথা বলছে। তিনি পারেন না কথা বলতে গুছিয়ে, কথা খুঁজে নিতে হয় তার কাছ থেকে। আমাদের ইচ্ছে রইল আরো অনেক কথা শুনব, সেই অগ্নিময় সময়ের কথা, সেই রুদ্ধশ্বাস সময়ের কথা, সেই স্বপ্নের কথা, স্বপ্নভঙ্গের কথা। হু ইজ দ্য অথরিটি, এই প্রশ্ন তোলার কথা সারা ভারতবর্ষ জুড়ে। কবি জয় গোস্বামী লিখেছিলেন না, যে দেশে এলাম মরা গাছ চারিদিকে, ডাল থেকে ঝুলে মৃত পশুদের ছাল, পৃথিবীর শেষ নদীর কিনারে এসে নামিয়েছি আজ জননীর কঙ্কাল। বোন তোকে বলি, এ অস্থি পোড়াবো না, গাছের কোটরে রেখে যাব এই হাড়। আমরা শিখিনি, পরে যারা আছে তারা জানবে না এর ঠিক ব্যবহার। সারা গায়ে আজ ছত্রাক আমাদের, চোখ নেই শুধু কোটো জ্বলছে ক্ষোভে। আমি ভুলে গেছি পুরুষ ছিলাম কিনা, তোর মনে নেই ঋতু থেমে গেছে কবে। পূব দিকে সাদা করটি রঙের আলো, পিছনে নামছে সন্ধ্যার মতো ঘোর। পৃথিবীর শেষ শ্মশানের মাঝখানে বসে আছি শুধু দুই মৃতদেহ চোর। এই যে কবি বলেছেন যে তারা জানবে না এর ঠিক ব্যবহার। কোথায় রেখে যাব মায়ের হাড়, সেই প্রত্যয়, যেন সেই বিশ্বাস। সময় বদলে গেছে, আজকে কেরিয়ার সর্বস্ব জীবন যুবকদের, যুবতীদের, কিন্তু অনাদি অতীত কথা বলে উঠেছে কাকিমার কণ্ঠে। তার ভাই তার সেই যৌবনবেলা তিনি দেখেছেন, তার জেল খাটা দেখেছেন, তার লুকিয়ে তার বাড়িতে আশ্রয় নেওয়া দেখেছেন শিলাঘাটে ভাসিয়ে দেয়া শত শত যুবকের লাশ। এইসব অন্ধকার এবং যুগপৎ আলোর কথা আমরা আবার শুনব তার কাছ থেকে। আমরা সেই সময়ের কথা শুনলাম, তিনি অগোছালোভাবেও বলে উঠলেন, বলে উঠতে চাইলেন। আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলে, আপনারা সাবস্ক্রাইব করুন। আমরা এভাবেই কথায় কথায় বিভাগে কথা বললাম রত্না বোসের সঙ্গে। তিনি আমাদের আপ্লুত করলেন, তিনি আমাদের যেন একটা স্বপ্নের বিশ্বাস ফিরিয়ে দিলেন। ধন্যবাদ।